সামনে বস্তুতপক্ষে আমাদের উজ্জ্বল কোনো ভবিষ্যৎ বা আশা নেই। যদি এইভাবে এই গতানুগতিক যে চিন্তা ভাবনা আর যে বিশ্বাস, যে রাজনৈতিক তত্ত্ব, তাকে ঘিরে যে শাসন ব্যবস্থা এবং সেই ব্যবস্থাকে সমালোচনা করার জন্য বা সমর্থন করার জন্য যে সমস্ত মানুষ, সাংবাদিক কুল, বিভিন্ন পেশায় যারা আছেন, তারা প্রত্যেকটা সমস্যার প্রেক্ষিতে তাদের মতো করে ব্যাখ্যা করে চলেছেন, কিন্তু অবস্থা কিন্তু একদমই বদলায়নি। মানুষের স্বভাব, মানুষের প্রকৃতি, মানুষের মধ্যে যে কুপণ্ডতা, স্বার্থপরতা এবং যুক্তির পিছে পাল্টা যুক্তি, ভুলকে সঠিক প্রমাণ করার আপ্রাণ চেষ্টা, এমনকি দলের ভারে, শক্তির ভারে, অর্থের ভারে সঠিক যুক্তি ও বেঠিক বলে প্রমাণ করার আপ্রাণ চেষ্টা যা হয়ে চলেছে, ফলে আজকে পশ্চিমবাংলার অবস্থা আরও ভয়াবহ। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনিও বেপথু। আমার কথা শুনে সমর্থকরা, হিতাকাঙ্ক্ষীরা মনক্ষুণ্ণ হবেন কিংবা রুষ্ট হবেন, কিন্তু আমার উদ্দেশ্য ব্যক্তিবিশেষে বা কোনো দলকে বা কোনো রাষ্ট্রের প্রধানকে একদম কোনো পূর্বের কোনো সংস্কার নিয়ে সমালোচনা নয়, একটা নির্মোহ দৃষ্টিতে সেটা বলা। আমি যখন বলছি তৃণমূল সরকারের প্রধান, রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার দল বেপথু, এবং আগামী ইতিহাস তাই বলবে, শুধু সময় বয়ে যেতে হবে। এবং তিনি পূর্বসূরিদের মতোই বেপথু। পূর্বসূরি কেন বলছি? এক তো তিনি প্রথম যে দলে ছিলেন, জাতীয় কংগ্রেস, সেও বেপথু ছিল। আজকে তিনি সরকারে, তার পূর্ববর্তী সরকার যে বামফ্রন্ট সরকার ছিল, তারাও বেপথু। তার কারণ এই যে রিডাকশনিস্ট সায়েন্স বলে একটা কথা আছে, যেটা অ্যালোপ্যাথিক চিকিৎসা, অর্থাৎ রোগীর জ্বর হয়েছে, রোগীর পেট ব্যথা হয়েছে, রোগীর হার্টের যন্ত্রণা হচ্ছে, তাকে ওষুধ দিয়ে সেই রোগকে সাময়িক উপশম করা হয়, কিন্তু রোগের উৎসে গিয়ে সেই রোগ যে নিরাময়, রোগীর চিকিৎসা, রোগের নয়, যেটা হোমিওপ্যাথি চিকিৎসার বা আয়ুর্বেদ চিকিৎসার, যেটা ভারতবর্ষের আয়ুর্বেদিক চিকিৎসার অন্যতম ধারা বৈশিষ্ট্য, সেটা নয়। ফলে অ্যালোপ্যাথিক চিকিৎসায় যেমন একজন মানুষের, ধরুন তার হার্টের রোগ আছে, তার প্রেশার আছে, তার ডায়াবেটিস আছে, ডাক্তার কি করেন? তাকে রিলিফ দেওয়ার জন্য 3টে ওষুধই তাকে খেতে হয় রোজ। এমন মানুষও আছে যা দিনে 5টা-6টা করে ওষুধ খান। ফলে যে ওষুধটা হার্টের সমস্যার সমাধানের জন্য, আপাত সমস্যা সমাধানের জন্য তাকে ঠেকিয়ে রাখা হচ্ছে, সেটা গিয়ে আবার সমস্ত দেহতন্ত্রের অন্য জায়গায় সেটাকে ক্ষতিগ্রস্ত করছে, অন্য একটা রোগকে অ্যাগ্রাভেট হওয়ার কারণ। যে জন্য করোনার সময় বলা হয়েছিল, করোনায় যত রোগী মারা গেছে, শুধু করোনার জন্য, তার চেয়ে বেশি রোগী মারা গেছে কোমরবিডিটির জন্য, অর্থাৎ সেই রোগীর শরীরে অন্যান্য কিছু মারণ রোগ ছিল, ডায়াবেটিস, হার্ট, কোলেস্টেরল ইত্যাদি, প্রেশার। শুধুমাত্র করোনার ওষুধ দিতে গিয়ে অন্য
যে কোমরবিডিটি, পার্শ্ব যে রোগগুলো, সেগুলো ভয়ানক আকার ধারণ করেছে এবং সব মিলে রোগীর মৃত্যু। তো কোমরবিডিটির জন্য অ্যালোপ্যাথি চিকিৎসা বিজ্ঞানটাই এই ধারায় চলে এবং জরুরি ভিত্তিতে মানুষকে ঠেকা দেওয়ার জন্য এটার প্রয়োজন আছে। কিন্তু মানুষের যে রোগের কারণ, তার দৃষ্টিভঙ্গি, তার খাদ্যাভ্যাস, তার চিন্তা এবং তার যে মনস্তাত্ত্বিক গঠন, সব নিয়ে যে ভিতরে যে একটা ছন্দপতনের থেকেই, ডিসহারমোনির থেকেই রোগ সৃষ্টি হয়, সেই রোগীর চিকিৎসা, রোগের নয়, সেই যে ধারা, সেটা রাজনীতির ক্ষেত্রেও প্রযোজ্য। রাজনীতি, ভারতবর্ষের রাজনীতি স্বাধীনোত্তরকালে যে সংসদীয় গণতন্ত্র, সেটা একেবারে পাশ্চাত্যের অনুকরণে হয়েছে, ভারতের অনুকরণে নয়। ভারতের যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আদিকালে ছিল, আপনার রাধা কুমোদ মুখার্জির সেই গবেষণামূলক বই পড়ে দেখবেন, অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান পলিটি বা ইন্ডিয়ান পলিটিক্যাল সিস্টেম, বিস্তৃতভাবে তৃণমূল স্তরে কিভাবে গণতান্ত্রিক কাঠামোটি প্রতিষ্ঠিত ছিল। সেখানে রাজা সর্বে সর্বা নয়, রাজা শুধুমাত্র এক্সিকিউটিভ। রাজা নিজে কোনো আইন প্রণয়ন করতে পারেন না, তার পিছনে থাকে পরিষদবর্গ, তার মাথার উপরে থাকতেন একজন ঋষিতুল্য মানুষ, যিনি মূল চালিকা শক্তি ছিলেন। রাজা শুধু এক্সিকিউটিভ ফোর্স। তাতে রাজায় রাজায় যুদ্ধ হতো ক্ষমতা দখলের জন্য, কিন্তু ক্ষমতা দখল করেই, রাজ্য শাসন দখল করেই সেখানে সীমাবদ্ধ ছিল। মানুষের যে গণতান্ত্রিক অধিকার, তার যে সংস্কৃতি, তার যে স্বাধীনতা, সেখানে হস্তক্ষেপ হতো না। কিন্তু আজকের গণতন্ত্র মানে হচ্ছে ক্ষমতা দখলের যে স্পৃহা, যে লোভ, আইডেন্টিটি পলিটিক্স, যেটা একদম পাশ্চাত্যের অনুকরণে। সেখানে মানে একটি দল নির্বাচিত হয়ে এলেই সে যেন তেন প্রকারেণ তার চেষ্টা এবং তার সমস্ত শক্তি সামর্থ্য নিয়োজিত হয় যে তার প্রাধান্য প্রতিষ্ঠা করতে এবং বিরোধী দলগুলোকে একেবারে সর্বতোভাবে তাকে খাটো করে, তাকে সমালোচনায় বিদ্ধ করে এবং খুব অস্থির পরিবেশ তৈরি করে ক্ষমতায় থাকার চেষ্টা। এটা ভারতীয় গণতন্ত্রের এবং ইউরোপীয় গণতন্ত্রের যে ধারা, কমপ্লিটলি একটা মানসিক ভিত্তিতে তৈরি, যুক্তি ভিত্তিতে। এবং এই যুক্তি তখন কি করে, মানুষের মধ্যে যে একটা নির্মোহতা, নিস্পৃহতা, নিষ্কাম যে একটা অবস্থা, সেটাকে সে কিছুতেই আমল দেয় না, যেটা ভারতীয় আধ্যাত্মিকতার, সনাতন ধর্মের বৈশিষ্ট্য। তার সমস্ত শিক্ষার নিষ্কাম কর্ম। আপনি দেখুন, এই যে রাজনৈতিক দলটি, আজকে শাসক দল, আজকে এই শাসক দলের প্রসঙ্গ যখন আসছে, কিন্তু তার মানে এই নয় একমাত্র এই শাসক দল নিয়ে আলোচনা হচ্ছে। পূর্বের শাসক দল একই দোষে দোষী। বুথভিত্তিক কমিটি তৈরি করা, সেখানে কি করে মানুষের মন জয় করার থেকে বেশি এখন কি করে একটা দলীয় বলপ্রয়োগ, মনস্তাত্ত্বিক বল প্রয়োগ এবং নানান রকম চতুরতা দিয়ে ভোট বাক্সে শেষ পর্যন্ত জিতে আসা। এবং যে ক্যাডারদের কথা বলা হচ্ছে, তারা না জানে দেশকে, না জানে নিজের ভিতরের যে সমস্ত প্রবৃত্তিগুলো আছে, নিম্ন প্রকৃতি, তার উপর তার কোনো অনুশাসন নেই, রাজনৈতিক ব্যবস্থায় সে পরিসর নেই, সেই অনুশীলনের নেতাদের মধ্যেও নেই, মন্ত্রীদের মধ্যেও নেই, এমনকি আমলাতের মধ্যেও নেই। আত্মানুশাসন, নিজের ক্ষর প্রকৃতিকে অক্ষর প্রকৃতির দ্বারা চালিত করা, নিম্ন প্রকৃতি
যে কামনা বাসনা, লোভ, লালসা, ক্ষমতা, আসক্তি, তাড়িত যে জীবনের যে মহত্ব, অস্তিত্বের যে মহত্ব, সেটাকে দমিত করে বাসনা সত্তা, কামনা সত্তা, দেহসত্তার ভোগের জন্য তার আধিপত্যকে ঘিরে যে সমস্ত চিন্তা এবং চিন্তাকে আশ্রয় করে যে সমস্ত কর্ম, শেষ তার প্রাদুর্ভাব সমস্ত মানব জীবনের মধ্যে এবং শিক্ষা ব্যবস্থার মধ্যেই এটিকে লালিত পালিত করা হচ্ছে। এর পিছনে যে জীবনের যে একটা উৎকর্ষতা, জীবনের মাহাত্ম্য, জীবন যে একটা নান্দনিকতার বোধ, সেটা জীবন থেকে উবে গেছে। এবং যতই তিনি বুদ্ধিধর, মেধাবী, কৃতী ছাত্র হন না কেন বা শিক্ষার্থী হন না কেন, তার ভিতরে সেই যে একটা সমগ্রতার যে সুর, তিনি আছেন, তিনি বেঁচে আছেন, তিনি সব কিছু করছেন। কেন? এই বিশ্ববিধানের মধ্যে তিনি একটি একক। সেই বিশ্ববিধানের তাকে সুন্দর করে রাখার জন্য, সুগঠিত করে রাখার জন্য তার অস্তিত্বের সার্থকতা। তার অস্তিত্বের সার্থকতা নয় শুধু পরিবারকে খুশি রাখার জন্য এবং পরিবারকে কেন্দ্র করে তার আত্মকেন্দ্রিকতার জন্য। তিনি রয়েছেন এক মহত্তর উদ্দেশ্যে, এক পরার্থ বোধে, যার মধ্যে তার সুস্থিতিও অন্তর্গত। দেশের সুস্থিতি, সমগ্রের সুস্থিতি, গোষ্ঠীর সুস্থিতি, মানুষের সুস্থিতি যদি নষ্ট হয়, বিঘ্নিত হয়, নিজেও শেষ পর্যন্ত সুস্থিতিতে থাকতে পারবে না। কারণ তিনি তো সবসময় একটা পার্টিসিপেটরি সোশ্যাল সিস্টেমের মধ্যে আছেন। তাকে বাজার করতে হচ্ছে, তাকে দ্রব্য কিনতে হচ্ছে, তাকে ট্রামে বাসে চড়তে হচ্ছে, তাকে কোনো প্রশাসনিক সহায়তা, সর্বত্রই যদি এই স্বার্থপরতা, লোভ, লালসার যদি পরিব্যাপ্ত হয় এবং যে মানুষগুলো যেখানে যেখানে আছেন তারা যদি সেই একটা মহত্তর মূল্যবোধে প্রতিষ্ঠিত না হয়, আপনি ভোট পেয়ে জয়লাভ করবেন এবং তাই নিয়ে আত্মশ্লাঘা বোধ করবেন এবং সেই সরকার ঢেলা পিটিয়ে বলবে যে জনতার রায় পেয়েছি। জনতার রায় আনন্দবাজারেই আছে, যে দুর্নীতির প্রভাব ভোট বাক্সে পড়ে না। এই যে আরজিকর নিয়ে এত কিছু হলো, এই যে দুর্নীতি, এই যে ব্যাপক মেডিকেল অভিযান, যার কারণে নৃশংসভাবে ওই মেয়েটিকে হত্যা করা হলো, জানিয়ে রাজ্য, দেশ এবং বিদেশেও তোলপাড়, সেটি একটা বিশিষ্ট চিন্তাশীল সম্প্রদায়ের মধ্যে ছিল। এবং তারাও শুধু এই ইস্যুটাকে কেন্দ্র করে এবং এই ইস্যুতে যে দুর্নীতি আছে সেইটাকে দমন করার জন্য, তার মধ্যে লাগাম টানার জন্য, সেইটাকে তার পরিসমাপ্তি ঘটনার জন্য তারা লাগাতার আন্দোলন। কিন্তু ওই যে অ্যালোপ্যাথিক চিকিৎসা, আরে মানুষের মধ্যেই তো রয়েছে দুর্নীতি, লোভ, লালসা, আধিপত্য বিস্তারের ক্ষমতা। সংসারে দেখেন না যে স্বামী বনাম স্ত্রী, স্ত্রী বনাম স্বামী, পিতার সাথে সন্তানের, সমস্ত জায়গায় একটা আত্মকেন্দ্রিকতা এবং স্বার্থপরতার প্রাদুর্ভাব এবং নিজের এই দেহ সর্বস্ব জীবনটাকে প্রাধান্য দিয়ে তাকে ঘিরে একটা জীবনবোধ, যেখান থেকে আসে সংকীর্ণতা, দেশের প্রতি দায়বদ্ধতার চরম অনীহা, কর্তব্যহীনতা, দেশের প্রতি, নেশনের প্রতি, সমাজের প্রতি। তার নিজের অস্তিত্ব নিয়েই তার জীবনের অধিকাংশ সময় তার কাটে, তার কথাবার্তা, তার চিন্তা, তার লাইফস্টাইল, তার কর্ম। দেখবেন সেখানে নিজেকে, আপনাকে শুধু ঘেরিয়া ঘেরিয়া মরি পলে পলে, রবীন্দ্রনাথের যে কথা, তার চূড়ান্ত নিদর্শন ঘরে ঘরে। আর এই ঘর থেকেই বেরোয় শিক্ষিত, কোট আনকোট সুইডো মেকি শিক্ষিত সমাজ, তারাই রাজনীতিতে আসে। আর যারা পড়াশুনো জানেন, অশিক্ষিত, তারাও তো রাজনীতিতে আজকে ক্রীড়নক।
তাদের শুধু শক্তির জোরে, অর্থের জোরে, প্রভাবের জোরে। উপযুক্ত লোকের অভাব, উপযুক্ত মানে আমরা যেভাবে ভাবছি। সুতরাং আমরা আজকে সমর্থকরা, শাসক দলের সমর্থকরা বুক বাজিয়ে বলছি যে মমতার জনপ্রিয়তার কোনো হ্রাস নেই, তিনি এখনো জনপ্রিয়। এই জনপ্রিয়তা আমাদের কি দিল? মানুষকে, গ্রাম্য জীবনকে, গ্রাম্য সভ্যতার সেই যে অতীতের যে ইতিহাস, মানুষের মধ্যে যে উৎকর্ষতা, যে সাবলীলতা, যে অকৃত্রিমতা, যে সারল্য এবং সমস্ত কিছুর প্রতি তার একটা যে দায়িত্ববোধ, যেটা সুপ্রাচীনকাল, সেটা কোন তলানিতে নেমে এসেছে। আজকে প্রতি মুহূর্তে দুর্নীতি, দুর্নীতি, দুর্নীতি। আর সেই দুর্নীতিকে দূর করার জন্য হাজারো কমিটি, অনুসন্ধান কমিটি, অমুক কমিটি, তমুক কমিটি, মানে এই সে অ্যালোপ্যাথি চিকিৎসার মতো। দুর্নীতি দূর করতে তো হাজারো কমিটি, হাজারো সিসিটিভি ক্যামেরা দিয়ে আপনি মুড়ে দিচ্ছেন, আইনের পর আইন তৈরি করছেন, মানুষকে সত্যিকারের উন্নত এক চিন্তাশীল, নান্দনিক চেতনা সম্পন্ন, আধ্যাত্মিক চেতনা। তাহলে আপনার এই রাজনৈতিক সিস্টেম কি দিল? এই সভ্যতা কি পেল? তাহলে এই সভ্যতাকে কেন্দ্র করে যে একটা রাষ্ট্রযন্ত্র, তাকে চালনা করার জন্য সেই রাষ্ট্রযন্ত্রের উপরে যে দল রয়েছেন, যিনি সর্বময় কর্তা বা কর্ত্রী আছেন, তার জীবন দর্শন কি, তার রাষ্ট্র দর্শন কি, তার রাজনৈতিক দর্শন কি? তিনি কিভাবে ভোটে জিতবেন, কিভাবে জনপ্রিয় হবেন? সুতরাং আমাদের দুর্যোগ অপরিসীম, এবং আগামী দিনে নতুন ইতিহাস সৃষ্টি হবে। সেটা 5 বছর হতে পারে, 10 বছর, 50 বছর। কাঠগড়ায় দাঁড়াতে হবে যারা এখন শাসন করছেন, যারা অতীতে করেছেন, এবং তার পূর্বসূরিদের। যে ভারতবর্ষের, সেই সনাতন ভারতবর্ষের, সেই গণতান্ত্রিক ভারতবর্ষের কোনো কিছুকেই গুরুত্ব না দিয়ে, তার মৌলিক ভিত্তিটাকে নষ্ট করে দিয়ে, এবং তার পিছনে শিক্ষা ব্যবস্থার গোড়ায় কুড়ুল মেরে, স্বাধীনোত্তর কালের পরেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী যিনি হয়েছিলেন, তার না ছিল ভারতবর্ষের আধ্যাত্মিকতার প্রতি অনুসন্ধিৎসা, আস্থা, অনুশীলন। তিনি না তার কোনো কিছুকেই নেননি। অথচ সেই ভারতবর্ষই ছিল একটা সম্পদশালী দেশ, বৈভবশালী, যার শিল্প সংস্কৃতি ঈর্ষা করার মতো। আগের দিনও বলেছি, যার জিডিপি ছিল পৃথিবীর 1 নম্বর। সে দেশটা তো বৈরাগ্যের দেশ ছিল না। বৈরাগ্যের যে পথ, তার যে প্রভাব, সে তো শঙ্করাচার্যের থেকে এলো, বুদ্ধের থেকে এলো, এবং তার পিছনে একটা ঐতিহাসিক কারণ ছিল। আমরা কই সেই প্রভাব কাটিয়ে, সেই বুদ্ধের, শঙ্করাচার্যের যে বৈরাগ্য, সন্ন্যাস, মোক্ষের প্রভাব কাটিয়ে আমরা তো ফিরে গেলাম না সেই প্রাচীন ভারতবর্ষে? যে ভারতবর্ষের ঋষিরা কেউ অবিবাহিত ছিল না, সবার সম্পদ ছিল, সম্পত্তি ছিল, একাধিক স্ত্রী ছিল, তারা ঋষি ছিলেন। সুতরাং বাইরের জীবনের বৈরাগ্যের কোনো রকম তার কোনো মানে প্রাধান্য দেওয়া হয়নি অতীতের ভারতবর্ষের, সনাতন ভারতবর্ষের, বৈদিক ভারতবর্ষের। আজকে এই রাজনৈতিক দল, তার প্রধান, তার ক্যাডাররা, তার নেতারা, তার মন্ত্রীরা এবং বিরোধী দল, তারা স্বপ্ন দেখছেন একটা সুন্দর, আর আমাদের ভুল পথে নিয়ে চলেছেন। রোগের গোড়ার দিকে কারুর নজর নেই, সমবেতভাবেও কেউ এক জায়গায় আসছেন না দেশটাকে ভালোবাসার জন্য। এখনও অসম প্রতিযোগিতা, হিংসা। যদি আমাদের প্রজন্মের মধ্যে অবিশ্বাস, সন্দেহ, হিংসা, বিদ্বেষ, ঘৃণা যে ছড়িয়েছে সিস্টেমের মধ্যে আছে, আর সবচেয়ে জাজ্জল্য দৃষ্টান্ত প্রতিদিন শাসক দল তার সর্বত্র তাদের ক্যাডারদের ঔদ্ধত্য। যেখানে আঞ্চলিকভাবে কোনো বিরোধী দল প্রাধান্য আছে, সে হতে পারে পঞ্চায়েতে বা পৌরসভায় বা বিধানসভায়, সেখানে তাদের দাপট। কেউ এ কলঙ্ক থেকে মুক্ত নয়। সুতরাং মমতাও, তার দল, তার সরকার একদিন ইতিহাসের কাঠগড়ায় ফিরবেন। কোথাও কোনো চেষ্টা নেই। আধ্যাত্মিকতার কথা বলা হলেই, সনাতন ধর্মের কথা বলা হলেই
গেরুয়াকরণের প্রশ্ন হচ্ছে, স্যাফ্রনাইজেশনের প্রশ্ন হচ্ছে। তোমরা যে জীবন দর্শন দিয়ে বড় বড় কথা বলছেন, হ্যাঁ, কোন কালে, স্বাধীনোত্তর কালে ভারতবর্ষ একটা আদর্শ দৃষ্টান্তমূলক সমাজ হয়েছে? এখনও কেন সম্প্রদায়, এখনও কেন জাতপাত? যে কমিউনিস্টরা সাম্যবাদের কথা বলে তারা 34 বছর এখানে শাসন করেছেন। তারপর সমাজ তৃণমূল স্তরে তারা কি দিতে পেরেছেন? রাজনৈতিক কতগুলো সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার জন্য তাদের আধিপত্য বিস্তার, বারবার ক্ষমতায় ফিরে আসা ছাড়া আর কিছু মানুষকে পাইয়ে দেওয়ার রাজনীতি, চাকরি বাকরি ছাড়া মানুষের যে সভ্যতা, সংস্কৃতি, উৎকর্ষতা কি দিয়েছেন? দিলে আজকে গ্রাম্য সমাজের এই যে অস্থিরতা, যে হিংসা, এর বীজ কোথায়? এর বীজ তো ছিল সেই পূর্বসূরিদের রাজনৈতিক আমলেই, তার আগে কংগ্রেস রাজত্বে। সুতরাং কেউ এ কলঙ্ক থেকে মুক্ত নন। আমাদের বুঝতে হবে, মানুষকে রাজনীতির ঊর্ধ্বে উঠতে হবে। এখন কিন্তু তৃণমূল, কংগ্রেস, সিপিএম বা বিজেপি এই বোধে আটকে থাকলে সর্বনাশ। এখন এই বোধ থেকে বেরোতে হবে। যদি প্রয়োজন হয় আগামী দিনে একটা দলহীন গণতন্ত্রের দিকে এগোবে। অসম্ভবকে সম্ভব করার কোনো শেষ নাই। শ্রী অরবিন্দের কথা, এই অসম্ভবকে সম্ভব করা, আজকে যেটা কোনো তত্ত্বের মধ্যে পড়ে না, কোনো অতীতের অভিজ্ঞতার মধ্যে পড়ে না, তাই বলে সেটা হবে না এমন ভাবার কোনো কারণ নেই। কেন শ্রী অরবিন্দের কথা, অসম্ভবকে সম্ভব করার শেষ নাই। আমরা সমস্ত অন্ধ মতবাদ, অন্ধ আনুগত্য, আমাদের আনুগত্য কারুর প্রতি যেন না থাকে, কোনো দলের প্রতি না, নেতার প্রতি না, কোনো রাষ্ট্রপতি। আমাদের আনুগত্য, আমাদের জীবনের যে পিছনে যে এক মহত্তর লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে, একটা দর্শন আছে, আধ্যাত্মিক যে দর্শন, যা মানুষের বর্তমান এই সীমাবদ্ধতা থেকে সে তুলে নিতে পারে এক অসীম সম্ভাবনার দিকে। সেই যে প্রযুক্তি, সেই যে অনুশীলন, সেই যে জীবনধারা, আমাদের আনুগত্য তার প্রতি। সুতরাং আমরা যেন আর কোনো দলের প্রতি, কোনো শাসনের প্রতি আমাদের জন্য অন্ধ তাহলে মরেছি। আমরা চলে যাব, আমাদের আধিপত্য, আমাদের এই দেহ চিতায় চলে যাবে। পরবর্তী প্রজন্ম যে রাজনীতি করুন, তিনি শাসক দল করবেন, তার পরবর্তী প্রজন্ম, তার পরিবারের, তারা কিন্তু এর বলি হবেন এবং তার জন্য আমরা দায়ী থাকব। আমরা যদি এই শাসনতন্ত্রের এই দলের খাঁচায় নিজেদেরকে বন্দি করে রেখে আমরা আস্ফালন করি আর ঢোল পেটাই আত্মপ্রতিষ্ঠার জন্য, নিজের দলের মাহাত্ম্য, নিজের দলের প্রাধান্য প্রতিষ্ঠার জন্য, এই বন্দি দশা থেকে মুক্ত হতেই হবে। সুতরাং অচিরেই আমাদের এই সরকার, এই দল, বিরোধী দল, এই গণতান্ত্রিক ব্যবস্থার যে ধারা, তার ভিত্তি যেটার উপর দাঁড়িয়ে, সেই মূল জিনিসটাই কিন্তু বেপথু। রোগ অনেক গভীরে। এই রোগের চিকিৎসা সনাতন ভারতবর্ষের দিকে ফিরে যেতে হবে। তাতে তুমি গেরুয়াকরণ বলো, চাই বলো, গেরুয়া হচ্ছে ত্যাগের প্রতীক। এখানে আধ্যাত্মিকতা মানে সার্বজনীনতা, বসুধৈভম কুটুম্বকম, বাসুদেব সর্বমিতি, সেই সমস্ত কিছুর মধ্যেই ভগবান অর্থাৎ সৃষ্টিকর্তা, সেই মহৎ চৈতন্য, সে পরাৎপর চেতনা, সেই অবংমনসগোচর সেই সত্তা, যার থেকে সব সৃষ্টি হয়েছে, তাকে চেনেন না তিনি পুরুষ, না তিনি স্ত্রী, তিনি সমস্ত রূপের অধীত এক মহা চৈতন্য। আজ পর্যন্ত তাকে ধরা যায় না, কিন্তু তিনি সর্বত্র অনুষ্ঠিত হয়ে আছেন। তিনি সৃষ্টিকে চালিয়ে নিচ্ছেন, তিনি আমাদের মধ্যে আছেন এবং আমাদের মধ্যে দিয়ে তিনি ফুটে উঠতে চাইছেন। সেই ফুটেতার পিছনে বাধা আমি নিজের কাছে, আমার আসরিক সত্তা বাধা। এই বাধা অতিক্রম করতে হবে, না হলে আমরাও বেপথু। শুধু এই সরকার নয়, সরকারি প্রধান যিনি, তিনিও নন, তার দলও শুধু নন। এই সমস্ত কিছুর পিছনে যে আমরা ব্যক্তি হিসাবে সমস্ত কিছুর মধ্যে প্রতিষ্ঠিত আছি, এই আমাদের জীবন বোধই বেপথু।